এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাউনের চারটা স্তর। ওকে ওকে, তুমি এসএসসি অথবা এইচএসসি যেই পরীক্ষায় দাও না কেন, প্যাসেজ ন্যারেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা আমাদের জানাই লাগবে, তাই না? প্যাসেজ ন্যারেশনে ঢোকার আগে আমরা চলো ন্যারেশনের যে বেসিক যে নিয়মগুলো আছে বা যে রুলসগুলো আছে আমাদের মাস্ট জানা থাকা লাগবে, সেগুলো খুব দ্রুত রিভিশন দিয়ে আসি। ন্যারেশনের ক্ষেত্রে ডিরেক্ট স্পিচ আর ইনডিরেক্ট স্পিচ এই দুইটা বিষয় কিন্তু আমাদেরকে জানা থাকা লাগবে। যেমন হি সেড প্লিজ লাইক দিস ভিডিও, এখানে ইনভার্টেড কমার ভিতরে যেই সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি না বা যে স্পিচটা আমরা দেখতে পাচ্ছি না, এই কথাটা ও বলছে, তাহলে এই যে যে কথাটা আমরা ইনভার্টেড কমার ভিতরে দেখতে পাবো, এটা হচ্ছে আমাদের ডিরেক্ট স্পিচ। ন্যারেশনে মূলত আমরা এই ডিরেক্ট স্পিচটাকেই ইনডিরেক্ট স্পিচে নিয়ে আসব, কনভার্ট করব। তাহলে এটাকে যদি আমরা ইনডিরেক্ট স্পিচে নিয়ে আসি তাহলে অনেকটা এরকম হবে, হি রিকোয়েস্টেড টু লাইক দিস ভিডিও, টু লাইক দ্যাট ভিডিও। এই যে এটাকে আমরা আরেকজনের পার্সপেক্টিভে বর্ণনা করলাম বা ন্যারেট করলাম, এটাকেই বলা হচ্ছে ন্যারেশন। আর ইনডিরেক্ট স্পিচ মানে কি, এই ডিরেক্ট স্পিচটাকে আমরা অন্য একজনের আঙ্গিকে বর্ণনা করলাম। তাহলে এই ন্যারেশন করার সময় আমরা যদি ডিরেক্ট স্পিচ অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যদি আমরা প্রেজেন্ট টেন্স পাই তাহলে সবগুলাই পাস্ট টেন্স হয়ে যাবে। ধরেই নিচ্ছি আমরা পুরো প্যাসেজটা অথবা সেন্টেন্সটা টেন্স হচ্ছে পাস্ট টেন্স, নর্মালি এরকমই দেওয়া থাকে। যদি পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে এখানে যে চারটা দেওয়া আছে এটা মূলত আমাদের নির্দেশ করতেছে টেন্স সম্পর্কে, যে ডিরেক্ট স্পিচে কোন টেন্স থাকলে আমরা যখন কনভার্ট করে লিখব তখন কোন টেন্স হবে। তাহলে প্যাসেজ ন্যারেশন করার আগে আই হোপ তোমরা ন্যারেশনের কিছু প্র্যাকটিস করে আসছো অথবা রুলস গুলো সম্পর্কে তোমাদের জানা আছে, তাহলে প্যাসেজ ন্যারেশন তোমাদের জন্য ইজি হয়ে যাবে। তাও দ্রুত আমরা চলো রিভিশন দিয়ে ফেলি, যে নাও থাকলে মানে ডিরেক্ট স্পিচে যদি নাও থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে কি হয় আমরা যদি দ্রুত দেখে ফেলি। টুডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট দ্য প্রিভিয়াস নাইট। তার মানে যদি পাস্ট বোঝায় তাহলে আমরা প্রিভিয়াস ইউজ করব, আর যদি টুমোরো বোঝায় তাহলে আমরা দ্য নেক্সট ইউজ করব। তাহলে টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, সেরকম করে যদি পরের সপ্তাহ বোঝায় দ্য ফলোয়িং উইক, এভাবে আমরা ব্যবহার করব। হেয়ার দেয়ার, থাস থাকলে সো, আর সেড টু উঠে যায় হবে টোল্ড, রিপ্লাইড, আস্কড। যদি এই জায়গাটা থেকে কোশ্চেন করে যে হি সেড টু করিম হোয়াট ইজ ইওর নেম, তাই না? তাহলে এই সেড টু উঠে যায় কি হবে, আস্কড হবে, মানে জিজ্ঞাসা করছে। যদি হি সেড টু রহিম দিয়ে বলে শাট দ্য ডোর, তখন টোল্ড হবে, মানে একটা আদেশ দিছে, ওই রকম বুঝে আমরা সেড টু উঠায় এই তিনটা বসাবো। ওকে, আচ্ছা, যদি ডিরেক্ট স্পিচে ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, যেমন কাউকে আদেশ দেয় যে হ্যাঁ পানি নিয়ে আসো অথবা দরজাটা খোলো, তখন কিন্তু আমরা অর্ডার্ড অথবা টোল্ড ইউজ করব। যদি অপটেটিভ সেন্টেন্স থাকে, মে ইউ লিভ লং, তখন আমরা উইশড ইউজ করব। আর যদি প্লিজ থাকে, একটু আগে আমরা দেখছি রিকোয়েস্টেড হবে। স্যার থাকলে রেসপেক্টফুল্লি হবে। ডোন্ট থাকলে মানে যদি নিষেধ করে তাহলে ফরবেইড হবে। অর্থাৎ এটা দিয়ে আমরা ইনডাইরেক্ট স্পিচটা সম্পূর্ণ করে ফেলবো। গুড মর্নিং, গুড বাই এগুলো থাকলে এগুলো হবে। শাট আপ থাকলে আমরা এভাবে লিখতে পারি, টোল্ড হিম টু শাট আপ অথবা টোল্ড হিম টু বি কোয়াইট, অথবা এরকম করে আমরা মিনিং অনুযায়ী লিখতে পারি, কোনো সমস্যা নেই। যদি ফ্রেন্ডকে ডিয়ার ফ্রেন্ড অথবা যদি স্টুপিড এরকম কোনো কিছু বলে অ্যাড্রেস করে, তখন আমরা লিখবো অ্যাড্রেসড হিম অ্যাজ স্টুপিড অথবা অ্যাড্রেসড হার অ্যাজ ডিয়ার, এভাবে লিখবো। ইয়েস নো থাকলে রিপিটিং দ্য অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ। আর যদি লেট আস অথবা লেট মি থাকে, লেট আস থাকলে আমরা লিখবো প্রপোজড দ্যাট উই শুড গো দেয়ার, এরকম। আর যদি থাকে লেট মি ডু দ্য ওয়ার্ক, তাহলে লিখবো হি ডিজায়ার্ড দ্যাট হি মাইট ডু দ্য ওয়ার্ক, হি মাইট গো দেয়ার, এভাবে লিখবো। যদি শুধু এক বাক্যে থাকে হয়, তার মানে কি সে রিজন টাস্ক করছে, তখন লিখবো হি আস্কড দ্য রিজন। আর যদি প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, যদি ডাব্লিউএস দিয়ে থাকে তাহলে ডাব্লিউএসটাই আমরা ফার্স্টে রাখবো, এবং ইন্টারোগেটিভ নিয়মে যেভাবে ন্যারেশন করতে হয় ওইভাবে আমরা প্যাসেজ ন্যারেশনটা করবো। অর্থাৎ ইওর নেমটাকে সামনে নিয়ে আসবো আর অক্সিলারি ভার্বটা পরে চলে যাবে। যেহেতু আমরা ধরে নিচ্ছি আমাদের সম্পূর্ণ প্যাসেজটা পাস্ট টেন্সে থাকবে, তাই ইজ হয়ে যাবে ওয়াজ। যদি আমাদের অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন থাকে আর ইউ ম্যাড, তাহলে আমরা কি করব, অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন থাকলে আমরা ইফ দিয়ে শুরু করব। ইফ, এরপরে সাবজেক্ট নিয়ে আসবো, ইফ হি ওয়াজ ম্যাড। অর্থাৎ আমরা কোশ্চেন থেকে আর কোশ্চেন রাখবো না, সেটাকে অনেকটা অ্যাসার্টিভ সেন্টেন্সে
নিয়ে আসবো। মোটামুটি এতটুকু ছিল আমাদের ন্যারেশনের বেসিক যেই পরিবর্তনগুলো হয়ে থাকে সেগুলা। জাস্ট আমি ছকের মাধ্যমে দ্রুত দেখাই দিলাম। এখানে ফরবিট মানে হচ্ছে গিয়ে নিষেধ করা, অর্থাৎ যদি ডোন্ট দিয়ে কোনো কিছু শুরু হয় তার মানে বোঝা যাচ্ছে নিষেধ করতেছে, তখন আমরা সুন্দর করে ফরবিট ইউজ করতে পারবো। ঠিক তেমনি ভাবে যদি হুরে অথবা এলাস থাকে তখন এক্সক্লেমড উইথ জয় অথবা সরো হবে। আর যদি সেন্টেন্সটা এক্সক্লামেটরি সেন্টেন্স থাকে, যেমন হোয়াট আ গুড ডে ইট ইজ, তখন কিন্তু লাস্টে একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকে, তাই না? তখন আমরা এভাবে লিখতে পারি যে, এভাবে লিখতে পারি হি ওয়ান্ডার্ড, তাই না? আচ্ছা, তাহলে ন্যারেশন সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা থাকলে আমরা চলে যেতে পারি প্যাসেজ ন্যারেশনে। চলো আমরা প্যাসেজ ন্যারেশনের কয়েকটা এক্সাম্পল দেখে ফেলি এবং কিভাবে আমরা সেগুলো অ্যান্সার করব সেগুলো একটু একটু করে বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে প্রথম উদাহরণ প্যাসেজ ন্যারেশনে। তাহলে প্যাসেজ ন্যারেশনের আমাদের প্রথম স্টেপ হবে আমরা আগে পুরো প্যাসেজটা পড়বো। যেমন আমরা যদি পুরো প্যাসেজটা পড়ি তাহলে আমরা দেখতে পাবো, হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, নো আই হ্যাভ ফরগটেন স্যার। তার মানে এই প্যাসেজে স্টুডেন্ট আর টিচারের মধ্যে কথোপকথন হচ্ছে, এতটুকু তো আমরা বুঝলাম। ফার্স্ট স্টেপ শেষ। সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা ক্যারেক্টার দুইটার মেল নাকি ফিমেল সেটা বিবেচনা করব। ধরে নিলাম, এখানে তো দেওয়া নাই, তাহলে আমরা ধরে নিলাম এখানে টিচারটাও হচ্ছে মেল আর স্টুডেন্টটাও হচ্ছে মেল, অর্থাৎ দুজনই পুরুষ। সেই ক্ষেত্রে আমরা যদি প্রথম লাইনটাকে ইনডিরেক্ট স্পিচে আনতে চাই, তাহলে দেখো প্রথম লাইনটা কিন্তু প্রশ্নবোধক, তাই না? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, এই যেহেতু প্রথম লাইনটা প্রশ্ন করছে, তাহলে সেড টু উঠে যায় কি হবে? সেড টু উঠে যায় হবে আস্কড। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট। দেখো তো এখানে কি ডাব্লিউএইচ দিয়ে কোশ্চেন শুরু করছে? না, এখানে হ্যাভ, হ্যাজ, উইল, শ্যাল এসব দিয়ে শুরু হয়েছে, তাই না? তাহলে আমরা কোশ্চেনটাকে ইনডিরেক্টে যখন নিয়ে আসবো তখন শুরু হবে ইফ দিয়ে। ডাব্লিউএইচ ছাড়া অন্য কোনো কিছু দিয়ে কোশ্চেন করলে আমরা কি নিয়ে আসবো? ইফ। তাহলে হবে ইফ, এরপরে সাবজেক্ট নিয়ে আসবো। এখানে সাবজেক্ট কি? ইউ। ইউটা ইনডিরেক্টে কি হয়ে যাবে? হি হয়ে যাবে। ইফ হি হ্যাড ডান হিজ হোমওয়ার্ক, সে কি তার বাড়ির কাজ করেছে কি না সেটাই জিজ্ঞেস করলো। তাহলে এই হি বলতে কাকে বোঝানো হচ্ছে? স্টুডেন্টকে। তাহলে আমরা এখানে ব্র্যাকেটে এস দিয়ে দেব, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইফ হি হ্যাভ আছে, তাহলে আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট থাকলে সেটা ন্যারেশনে কি হয়ে যায়? পাস্ট পারফেক্ট হয়ে যায়। তাহলে ইফ হি হ্যাড ডান হিজ হোমওয়ার্ক, এই হিজ কার? স্টুডেন্টের হোমওয়ার্ক। তাহলে এই হিজ হয়ে যাবে, যেহেতু ইওর হোমওয়ার্ক, এই ইওর স্টুডেন্টকে বোঝাচ্ছে, এই হিজ কাকে বোঝাচ্ছে? স্টুডেন্টকে বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা ব্র্যাকেটে এস দিয়ে দিব, হিজ হোমওয়ার্ক। তাহলে প্রথম লাইনটাকে ইনডিরেক্টে নিয়ে আসা শেষ। নো আই হ্যাভ ফরগটেন স্যার, এটা কে বলছে? এটা অবশ্যই স্টুডেন্টটা বলছে, তাই না? অনেক সময় প্যাসেজ ন্যারেশন পড়ে বোঝা যায় না যে এই স্পিচটা কে দিছে। সেক্ষেত্রে আমরা কিন্তু একটু প্যাসেজটার ভাব বুঝে বোঝার চেষ্টা করব যে এটা কে দিছে, যদি বলে দেওয়া না থাকে। তাহলে নো আই হ্যাভ ফরগটেন, আমি ভুলে গেছি স্যার, এটা কে বলছে? অবশ্যই স্টুডেন্ট বলছে। তাহলে নো আছে, নো থাকলে কি হয়? নো থাকলে হয় রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। আমরা একটু আগে দেখছি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। যেহেতু এখানে স্যার আছে, স্যার থাকলে কি হয়? রেসপেক্টফুলি। এগুলো ভুললে চলবে না। তাহলে দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ সেইং দ্যাট হি হ্যাড, এই আই কি হয়ে যাবে? হি হয়ে যাবে। হ্যাভ কি হয়ে যাবে? হ্যাড হয়ে যাবে। হি হ্যাড ফরগটেন। ফরগেট, ফরগট, ফরগটেন। আচ্ছা, এই যে হ্যাভ হ্যাড হয়ে গেল, এর আগে যে হি হয়েছে, এই হি কাকে বোঝাচ্ছে? কে ভুলে গেছে? হোমওয়ার্ক স্টুডেন্টটা ভুলে গেছে। তাহলে এখানে অবশ্যই ব্র্যাকেটে এস দিতে হবে, অর্থাৎ বুঝে দিতে হবে এই হিটা কে, টিচার নাকি স্টুডেন্ট। তাহলে আমাদের দ্বিতীয় লাইনটাও হয়ে গেল। এরপরে দ্যাটস ভেরি ব্যাড, এই দ্যাটস ভেরি ব্যাড ইউ মাস্ট বি মোর কেয়ারফুল, এটা কে বলছে? অবশ্যই টিচার বলছে। তাহলে এইখানে হবে দ্য টিচার সেড দ্যাট, দ্য টিচার সেড দ্যাট দ্যাটস ভেরি ব্যাড, এটা কিন্তু ইজ আছে, তাই না? তাহলে এই ন্যারেশন করার সময় এটা কি হয়ে যাবে? ওয়াজ হয়ে যাবে। তাহলে তোমরা বলো তো, সেড দ্যাট দ্যাট ওয়াজ ভেরি ব্যাড হবে, নাকি হবে সেড দ্যাট ইট ওয়াজ ভেরি ব্যাড, নাকি কি হবে? এটার অ্যান্সারটা তোমরা কমেন্ট করে জানাও। এটা তোমাদের জন্য রেখে দিলাম যে এটা কি ঠিক আছে, নাকি তোমাদের মতে অন্য কোনো একটা কিছু হবে। সেড দ্যাট দ্যাট ওয়াজ ব্যাড, আমি এটা লিখে রাখলাম। আচ্ছা, এরপরে কিন্তু ফুল স্টপ। আমরা ফুল স্টপের জায়গায় কিন্তু এরকম লিখতে পারি ইনডিরেক্টের ক্ষেত্রে অ্যান্ড অ্যাডেড দ্যাট। ফুল স্টপ থাকলে আমরা কি লাগে, কি করে দেব, কি লিখে দেব? অ্যান্ড অ্যাডেড দ্যাট ইউ মাস্ট বি মোর কেয়ারফুল। এই ইউটা কি, কাকে বোঝাচ্ছে?
স্টুডেন্টটাকে কেয়ারফুল হতে হবে, তাহলে হইতে হবে হি মাস্ট বি মোর কেয়ারফুল। তাহলে এই হি এর পরে কি হবে, এস হবে। কেন? কারণ এই হি বলতে স্টুডেন্টটাকে বোঝানো হচ্ছে। আচ্ছা, এটা কিন্তু আমরা আর একটু সুন্দর করে লিখতে পারি, তাই না? ইউ মাস্ট বি মোর কেয়ারফুল, এটা কিন্তু একটা অ্যাডভাইস দিছে, তাহলে আমরা লিখতে পারি অ্যান্ড অ্যাডভাইসড হিম টু বি মোর কেয়ারফুল। আমরা ভাব বুঝে এভাবে সুন্দর করে লিখতে পারি। তো এতটুকু আমাদের হয়ে গেল। এরপরে দ্য স্টুডেন্ট সেড আই অলসো বিলিভ ইট, তাহলে দ্য স্টুডেন্ট সেড দ্যাট, ইনভার্টেড কমা উঠে যায় কি হবে, দ্যাট হবে। সেড দ্যাট হি অলসো বিলিভড ইট, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট আছে সেটা কি হয়ে যাবে, পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে। আই উঠে যায় কি হবে, হি হবে, এরপরে ব্র্যাকেট হবে, এস হবে। হি অলসো বিলিভড ইট। আচ্ছা, ইট কি থাকবে না, হি অলসো বিলিভড দ্যাট, ইট হয়ে যাবে দ্যাট। এরপরে কিন্তু ফুল স্টপ, আমরা চাইলে ফুল স্টপ দিতে পারি, অথবা আমরা এভাবে লিখতে পারি অ্যান্ড অ্যাডেড দ্যাট অ্যান্ড অ্যাগাইন সেড দ্যাট। আচ্ছা, তাহলে এরপর আমরা লিখলাম অ্যান্ড অ্যাগাইন সেড দ্যাট, অথবা আমরা যদি ফুল স্টপ দিয়ে দিই তাহলে আমরা এভাবে শুরু করতে পারি হি অ্যাগাইন সেড দ্যাট। কি বলছে ও আরো, ইয়েস্টারডে, ইয়েস্টারডে কি হয়ে যাবে, দ্য প্রিভিয়াস ডে। সাম গেস্টস কেম টু আওয়ার হাউস, তাহলে কেম আছে, তাহলে এটা কি পাস্ট ইনডেফিনিট, তাহলে এটা কি হয়ে যাবে, হ্যাড কেম হয়ে যাবে। তাহলে দ্য প্রিভিয়াস ডে সাম গেস্টস হ্যাড কেম হবে, কাম কেম খাম টু আওয়ার হাউস। এই আওয়ার কি হয়ে যাবে, আমরা জানি প্রোনাউনগুলো চেঞ্জ করে দেব টু দেয়ার হাউস, যেহেতু আমরা অন্য আরেকজনের আঙ্গিকে কথাটা বলতেছি, মানে পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি। টু দেয়ার হাউস, তাদের বাড়িতে আসছে। অ্যান্ড দেখো এরপরে আছে অ্যান্ড, তাহলে অ্যান্ড আই স্পেন্ড টাইম উইথ দেম, তাহলে আই কে, স্টুডেন্ট, তাহলে হি স্পেন্ড, এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স না, তাহলে অবশ্যই এখানে একটা হ্যাড হবে। হি হ্যাড স্পেন্ট টাইম উইথ দেম, শেষ। এরপরে দ্য টিচার সেড ইউ মাস্ট বি ওয়াইজার, তাহলে আরেকটা অ্যাডভাইস দিছে না, তাহলে আমরা এভাবে লিখতে পারি দ্য টিচার টোল্ড হিম টু বি ওয়াইজার। দ্য টিচার টোল্ড হিম, এই হিম কে, এই হিম কিন্তু স্টুডেন্ট, টু বি ওয়াইজার। অথবা আমরা চাইলে এভাবে লিখতে পারি দ্য টিচার সেড দ্যাট ইউ, ইউ মানে হি মাস্ট বি ওয়াইজার, একভাবে লিখলেই হয়। আচ্ছা, তাহলে আমরা সেকেন্ড আরেকটি এক্সাম্পল দেখে ফেলি খুব ফাস্ট। আচ্ছা, তো এটা হচ্ছে 2 নাম্বার উদাহরণ। তো ফার্স্ট স্টেপ কি, ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা পুরো প্যাসেজটা পড়বো। তো পুরো প্যাসেজটা পড়ার পরে আমরা দেখতে পাবো এখানে দুইজন মানুষের কনভারসেশন হচ্ছে। একজন হচ্ছে আই, তার মানে আমি হিসেবে উপস্থাপন করা হয়েছে, আর আরেকটা হচ্ছে শি অ্যান্সার, তার মানে এখানে আমার সাথে তার কথোপকথন হচ্ছে। তাহলে ধরে নিলাম আমি মেল এবং শি, অর্থাৎ আরেকজন যে আমার সাথে কথা বলতেছে সে হচ্ছে ফিমেল। তাহলে এতটুকু আমাদের ডিসাইড করা শেষ। তাহলে শুরুটা যদি আমরা দেখি, কফি আই সেড, তার মানে আমি কিন্তু যেই ফিমেল পার্সনটার সাথে কনভারসেশন চলতেছে তখন আমি জিজ্ঞেস করলাম কফি, তার মানে এটা তারা কি বোঝাচ্ছে যে আমি তাকে আস্ক করলাম অথবা আমি তাকে অফার করলাম সে কফি খাবে কিনা। তার মানে শুরুর যেই স্পিচটা আছে এখানে, সেখানে কিন্তু কোনো সাবজেক্ট ভার্ব কিছুই নাই, তাই না? তো এইসব ক্ষেত্রে আমাদেরকে প্যাসেজটার ভার্ব অনুযায়ী আহ, আমাদেরকে প্যাসেজটার ভাব অনুযায়ী আমাদেরকে কিন্তু ইনডিরেক্ট করতে হবে। তাহলে আই সেড মানে আমি তাকে অফার করলাম, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি আই অফার্ড হার কফি। অথবা কেউ কোশ্চেন বোধক দেখে যদি আস্কড বলতে চায় তাহলেও হবে আই আস্কড হার ইফ শি উড লাইক টু হ্যাভ আ কফি। এরকম করে যদি কেউ সুন্দর করে পুরো সেন্টেন্সটা লেখে তাহলেও হবে, কোনো সমস্যা নেই। অর্থাৎ আমাদেরকে এটাই বুঝাইতে হবে যে আমি তাকে কফি অফার করছি অথবা কফি খাবে কিনা সেটা আস্ক করছি। এরপরে সে কি রিপ্লাই দিছে, ইয়েস জাস্ট অ্যান আইসক্রিম অ্যান্ড আ কফি। তাহলে ইয়েস থাকলে কি হয়, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তাহলে এই রিপ্লাইটা কে দিছে, সে দিছে, তাহলে শি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড অ্যানসার্ড দ্যাট অথবা অ্যান্ড সেড দ্যাট। এরপরে কি আমরা জাস্ট অ্যান আইসক্রিম অ্যান্ড কফি দিয়ে দিব, না, আমরা একটু সুন্দর করে লিখবো, পুরো লাইনটা লিখবো যে শি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট শি উড লাইক টু হ্যাভ জাস্ট অ্যান আইসক্রিম অ্যান্ড আ কফি। এতটুকু কিন্তু আমরা অ্যাড করে দিব, শি
would like to have just an ice cream and a coffee. এরপর এতটুকু তো শেষ হয়ে গেল। I ordered and said let me tell you something। যখন let me থাকে তখন আমরা কি দেই? তখন আমরা দেই and desired to tell her something, এরকম দিতে পারি, অথবা আমরা দিতে পারি and desired that I might tell her something, এভাবে লিখতে পারি। তার মানে লেট মি থাকলে আমরা ডিজায়ার নিয়ে আসবো, যদি লেট আসতো তাহলে আমরা প্রপোজড নিয়ে আসতাম। এরপরে আমি বললাম যে ঠিক আছে আমি তোমাকে কিছু বলতে চাই। সে বলল প্লিজ। তাহলে এই প্লিজ মানে কি? সে আবেদন করলো, সে অনুরোধ করলো, হ্যাঁ বলো। তাহলে এটাকে আমরা একটু সুন্দর করে লিখি। দেখো এখানে কিন্তু অন্য কিছু নাই। শি রিপ্লাইড প্লিজ টেল মি ইয়োর সেইংস, অথবা প্লিজ টেল মি হোয়াট ইউ ওয়ান আসছে, এরকম কিন্তু কিছু লেখা নেই, কিন্তু আমাদেরকে লিখতে হবে। তাহলে এই প্লিজটাকে আমরা কিভাবে ইনডিরেক্ট করব? এটাকে আমরা লিখবো শি রিকোয়েস্টেড মি টু টেল হার। অর্থাৎ আমাদেরকে জাস্ট ইনডিরেক্ট স্পিচটা এরকম করে সুন্দর করে লিখতে হবে যাতে আমরা বোঝায় বলতে পারি যে সে অনুমতি দিছে, সে রিকোয়েস্ট করছে, হ্যাঁ বল। এরপরে আমি কি বলছি? আই সেড ওয়ান শুড অলওয়েজ ইট মোর ইফ হি লাইকস ইট। তাহলে আই সেড দ্যাট, এই ইনভার্টেড কমা উঠে যায় কি হবে? দ্যাট। আই সেড দ্যাট ওয়ান শুড, এটা যা আছে তাই থাকবে, কুড মাইট শুড কুড এগুলো থাকলে যা আছে আমরা তাই রেখে দেব। ওয়ান শুড অলওয়েজ ইট মোর ইফ হি লাইকস ইট। তাহলে ইফ হি, এই হি ও হি থাকবে কারণ আমি তো বলতেছি, আমার কথাই তো, এটা তো আর চেঞ্জ হবে না। ইফ হি লাইকস ইট, তাহলে এই যে লাইকস প্রেজেন্ট ইনডেফিনিট কি হয়ে যাবে? ইফ হি লাইকড ইট, ইট কি হয়ে যাবে? দ্যাট হয়ে যাবে, এগুলো চেঞ্জ হয়ে যাবে। ইফ হি লাইকড দ্যাট। এরপরে শি রিপ্লাইড আর ইউ স্টিল হাংরি। তাহলে এটা কি সে কোশ্চেন করছে না? তাহলে হবে শি আস্কড। যেহেতু ডাব্লিউএস দিয়ে কোশ্চেন নাই, অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন, তাহলে আমরা দিয়ে দিব ইফ। এই ইউ কে আমি, ইফ আই ওয়াজ, আর কি হয়ে যাবে? ওয়াজ হয়ে যাবে স্টিল হাংরি। আচ্ছা, যদি প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে, যদি কখনো হয় না, বাট যদি কখনো আমরা পেয়ে যাই চিরন্তন সত্য, যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অথবা দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, তখন কিন্তু ওইসব ক্ষেত্রে আমরা চেঞ্জ করব না। এটা যদিও নর্মাল ন্যারেশনের নর্মাল রুল, তো তাও আমি একটু বলে রাখলাম যে প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে আমরা সবসময় যেই থিমটা আছে সেটার ভার্বটা খেয়াল করব, সেটা কোন টেন্সে চলতেছে। যেমন এই পুরো থিমটাই কিন্তু পাস্ট টেন্সে চলতেছে, তাই না? পাস্ট টেন্সে চলতেছে। তো এরকম থিম থাকা সত্ত্বেও, অর্থাৎ প্রেজেন্ট হোক আর পাস্ট হোক, যেটাই হোক না কেন আমাদের প্যাসেজের টেন্স আমরা যদি চিরন্তন সত্য পাই তাহলে যা আছে তাই রাখবো, ওইটাকে আর চেঞ্জ করব না। ওকে, 3 নাম্বার এবং লাস্ট এক্সাম্পলে চলে আসছি আমরা। এই পুরা প্যাসেজটা যদি আমরা পড়ি তাহলে আমরা দেখতে পাবো এখানে দুই বোনের মধ্যে কথোপকথন হচ্ছে, শিলা এবং ওর ছোট বোন নীলা। তো আমাদের ফার্স্ট স্টেপ কি? আমরা পুরো প্যাসেজটা পড়বো, পরে বোঝার চেষ্টা করবো এটার থিম কি, কে কাকে কি বলতেছে, এবং কোন টেন্সের মধ্যে আমাদের এই প্যাসেজটা চলতেছে। তো আমরা দেখতে পাইলাম সেইট, হ্যাঁ পাস্ট টেন্সের মধ্যে আছে, তার মানে আমাদের যে রুলগুলো আমরা পড়ছি সেগুলো অ্যাপ্লাই হবে। এবং এখানে দুইটাই ক্যারেক্টারই হচ্ছে ফিমেল ক্যারেক্টার, তার মানে আমাদেরকে হার, শি এসবের ক্ষেত্রে ব্র্যাকেট দিয়ে দিতে হবে, তাই না? বুঝাই দিতে হবে যে কে কোন কথাটা বলতেছে বা কাকে কোনটা নির্দেশ করতেছে। তাহলে আমরা চলো প্রথম সেন্টেন্সটাকে, অর্থাৎ প্রথম ডিরেক্ট স্পিচটাকে ইনডিরেক্ট করে ফেলি। শিলা সেইড বুড়ি কাম হেয়ার। তাহলে শিলার যে ছোট বোন তার নাম কিন্তু নীলা, তাই না? সে নীলাকে বুড়ি বলে অ্যাড্রেস করছে। তাহলে আমরা জানি যখন এরকম অন্য কোনো একটা কিছু বলে অ্যাড্রেস করে, সেটা হতে পারে স্টুপিড, সেটা হতে পারে ডিয়ার, সেটা হতে পারে হানি, যে কোনো কিছু হতে পারে। তখন আমরা লিখি শি অ্যাড্রেসড নীলা অ্যাজ বুড়ি। তাহলে শিলা অ্যাড্রেসড নীলা অ্যাজ বুড়ি অ্যান্ড টোল্ড হার টু কাম দেয়ার। অ্যান্ড এটা কি একটা আদেশ না? এই জন্য আমরা টোল্ড ইউজ করলাম। টোল্ড হার টু কাম, এই হেয়ার কি হয়ে যাবে? দেয়ার। তো এই ছোট ছোট বিষয়গুলো আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। নীলা কেম অ্যান্ড সেড দ্যাট
সিস, দেখো ও কিন্তু একটা অ্যাড্রেস করছে ওর বড় বোনকে সিস বলে। তাহলে আমরা লিখবো নীলা কেম অ্যান্ড অ্যাড্রেসড শিলা অ্যাজ হার সিস, অ্যাজ হার সিস, অ্যান্ড আস্কড, দেখো কোশ্চেন করছে হোয়েন উইল মাই বার্থডে কাম। তাহলে আমরা কি দিব, অ্যান্ড আস্কড হোয়েন, যেহেতু ডাব্লিউএইচ দিয়ে কোশ্চেন করছে তাহলে আমরা ডাব্লিউএইচ ই রাখবো। হোয়েন মাই বার্থডে, এটাকে আমরা সামনে নিয়ে আসবো, তাহলে হবে হোয়েন, এই মাই কি হয়ে যাবে, হার বার্থডে, এই উইল হয়ে যাবে উড, এরপরে কাম, হোয়েন হার বার্থডে উড কাম, তাই না, পাস্টে আমরা নিয়ে যাব। এরপরে ডোন্ট ওরি, এটা কে বলছে, ওর বোন বলছে, তাহলে আমরা দিব শিলা। তাহলে শিলা, শিলা বলছে ডোন্ট ওরি, এটাকে আমরা একটু সুন্দর করে লিখি। আমরা দেখছিলাম ডোন্ট হলে আমরা ফরবেড ইউজ করি, নিষেধ করা বোঝাইতে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আরেকটু সুন্দর করে এক্সপ্রেস করা যায়। আমরা লিখতে পারি শিলা টোল্ড হিম নট টু ওরি, আবার আমরা লিখতে পারি শিলা ফরবেড হিম টু ওরি। এরপরে কিন্তু লেখা আছে উই উইল গিভ ইউ আ নাইস প্রেজেন্ট অ্যান্ড অ্যাডেড দ্যাট অ্যান্ড অ্যাগেইন সেড দ্যাট, যেহেতু ফুল স্টপ আছে আমরা অ্যাড করে ফেললাম। উই হয়ে যাবে দে, উইল হয়ে যাবে উড, অ্যান্ড দে উড, অর্থাৎ চেঞ্জ হয়ে যাবে, গিভ হার, এই ইউ হয়ে যাবে হার। এখন এই হার বলতে কাকে বোঝাচ্ছে, এই হার বলতে বোঝাচ্ছে কাকে গিফট দিবে, ইউ মানে নীলাকে গিফট দিবে, তাহলে আমরা ব্র্যাকেটে এন দিয়ে দিব। আ নাইস প্রেজেন্ট, এর আগের যে জিনিসগুলোতে আমাদের এই যে হার, তারপরে হার, এসবের ক্ষেত্রেও কিন্তু আমাদের ব্র্যাকেট হবে, ঠিক আছে, সবগুলোর ক্ষেত্রে ব্র্যাকেট দিয়ে আমাদের বুঝে দিতে হবে নীলা না শিলা। আ নাইস প্রেজেন্ট শেষ। এরপরে নীলা বলল ইয়ে, তার মানে একটা ছোট বোন সে তার উচ্ছ্বাস প্রকাশ করছে, তাহলে এই জিনিসটাকে কিন্তু আমরা একটু সুন্দর করে লিখতে পারি নীলা এক্সপ্রেসড হার জয়। অর্থাৎ ডিরেক্ট স্পিচে যেই ভাবের আদান প্রদান হয়েছে সেটাকে আমরা ইনডিরেক্টে আমাদের মতো করে প্রকাশ করব। নীলা এক্সপ্রেসড হার জয় অ্যান্ড সেড দ্যাট, অথবা আমরা লিখতে পারি সেইং দ্যাট, ইচ্ছা, অ্যান্ড সেড দ্যাট আই লাভ ইউ, তাহলে এই আই কে, অবশ্যই নীলা, সে ভালোবাসে তার বড় বোনকে, তাহলে শি ব্র্যাকেট দিতে হবে নীলা, এই লাভ হয়ে যাবে লাভড, ইউ হয়ে যাবে হার, মানে কাকে, অবশ্যই শিলাকে, সো মাচ। অর্থাৎ এই ছোট ছোট বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেই পার্সনটাকে নির্দেশ করতেছি ওটাকে যাতে ব্র্যাকেট দিয়ে চিহ্নিত করে দেই। অবশ্যই ভালো লেগে থাকলে ইউ ক্যান লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।